হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিফট সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো চলুন আমরা কাজ স্টার্ট করে দিই। আমরা আমাদের ফোল্ডারে চলে যাই। এখানে গিয়ে আমরা 35 নামে আরেকটা ফোল্ডার তৈরি করে ফেলি। আচ্ছা, এখান থেকে আমরা ভিডিওটা রিমুভ করে দিই এবং এই দুইটাকে আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি। আচ্ছা, এগুলো কেটে দিই, এগুলো দরকার নেই, আমরা আজকে নতুন করে লিখবো। এখানে লিঙ্ক করানো আছে অলরেডি, আমরা এখানে আর নতুন করে আর লিঙ্ক করাবো না। ওকে, তো আমরা এখন আমাদের W3 স্কুলে চলে যাই। CSS আচ্ছা, সিনট্যাক্সে গিয়েছিলাম আমরা, এর আগে সিনট্যাক্স পর্যন্ত দেখেছিলাম। তো তারপর কি আছে আমরা দেখি। আমরা এর আগের পর্বে আইডি এবং ক্লাস নিয়ে দেখেছিলাম। তো আশা করি আইডি এবং ক্লাস নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। তো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। CSS হাউ টু। আচ্ছা, এখানে এই যে আমরা এগুলো কিন্তু প্রথমে দেখিয়ে ফেলেছি, এক্সটার্নাল স্টাইল শিট, ইন্টারনাল স্টাইল শিট, ইনলাইন স্টাইল শিট, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি। এগুলো আর আমাদের এখন দেখার দরকার নেই। এই যে দেখুন, এইটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস কীভাবে লিঙ্ক করাবেন, তারপর আলাদা সিএসএস ফাইলে কীভাবে এগুলো লিখবেন, এগুলো দেখানো হয়েছে। আর এখানে ইন্টারনাল সিএসএস, এটা হচ্ছে কি মানে এক পেজের মধ্যে উপরে হেডের মধ্যে স্টাইল নিয়ে, যেটাকে ইন্টারনাল সিএসএস বলে এটা। আর তার নিচে হচ্ছে কি ইনলাইন সিএসএস, যেটা যে কোনো ট্যাগের মধ্যে আপনি স্টাইল লিখে তার স্টাইলটা এখানে যে ট্যাগে করতে যাচ্ছেন স্টাইলটা সেই ট্যাগে লিখে দেওয়া কি আপনার ইনলাইন সিএসএস বলে। তো এগুলো আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি, আমি আর নতুন করে দেখাইতেছি না। এখন আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। এখানে আছে সিএসএস কালার। তো সিএসএস কালার নিয়ে দেখি আমরা আজকে। এই যে সিএসএস এর কালার, কিছু কালারের নাম আছে এগুলো, এই যে এখান থেকে দেখিনি আমরা। প্রথমে কিছু কালারের নাম দেওয়া আছে, রেড, গ্রিন, ব্লু, অরেঞ্জ, ইয়েলো। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এই কালারগুলো কিভাবে দিবেন, ব্যাকগ্রাউন্ড কালারগুলো আপনি চাইলে এভাবে দেখুন। এখানে প্রথমে কি নেওয়া আছে, H2। তো H2 স্টাইল শিট, এখানে স্টাইল লিখে ব্যাকগ্রাউন্ড কালার রেড দেওয়া আছে। তারপর আবার এখানে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, এভাবেই কিন্তু সবগুলোতে দেওয়া আছে। আপনি চাইলে এভাবে সবগুলোতে নিতে পারেন, অথবা আপনি চাইলে আলাদা আলাদা করে ক্লাস নিয়ে আপনি CSS এ লিখতে পারেন। তারপরে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে, তারপর এখানে কালার হোয়াইট করা হয়েছে। তো এগুলো কিভাবে করবেন আমি দেখাচ্ছি আজকে। এগুলো একদম ইজি একটা কাজ। আমি এখানে একটা H1, তারপর আবার H1 নিলাম, এটাকে ইন্ট করলাম। এখান থেকে আমি কিছু টেক্সট নিয়ে আসি, যেমন ব্যাকগ্রাউন্ড কালারে নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আমরা অনেকগুলো নিলাম। এখন আমরা এটাকে যদি মজিলাতে দেখাই, মানে রান করে, তাহলে দেখবেন যে এগুলো দেখাবে, কিন্তু কালার আসবে না। এই যে দেখুন, একটার পর একটা দেখাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার নেই, কারণ আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিইনি। এখানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, মানে এটার পেছনে একটা কালার আসবে। তো আমরা এখানে ইনলাইন সিএসএস এর মাধ্যমে কালারটা দিতে পারি, STYLE। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিলেও কাজ করবে, শুধু ব্যাকগ্রাউন্ড দিলেও কাজ করবে। তো আমরা কালারই দিই, সমস্যা নেই। আমরা প্রথমেটাতে রেড। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড রেড হয়ে গেছে। তারপরটাতে আমরা গ্রিন দিই, এখানে স্টাইল দিয়ে। অথবা আমরা এটাতে তো ইনলাইন সিএসএস করলাম, এটাতে আমরা এক্সটার্নাল সিএসএস করি। যেমন এখানে আমরা একটা ক্লাস নিই, ক্লাসের নামটা সাপোজ আমরা এখানে গ্রিন নামে দিলাম, GRWE অ্যান্ড গ্রিন। আমরা এখানে গ্রিন নামে একটা ক্লাস নিলাম, ডট দিয়ে ক্লাসটা ধরলাম, ধরে GRWE অ্যান্ড গ্রিন লিখলাম। তারপর এখানে আমরা একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা যেটাতে গ্রিন লিখবো, যেটাতে গ্রিন ক্লাস থাকবে, সেটার ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে যাবে, দেখবেন।
দেখুন গ্রিন হয়ে গেছে। তো আমরা চাইলে এটার কালারটা সাদাও করে দিতে পারি। যেমন এখানে আমরা আরেকটা ক্লাস নিতে পারি, যেমন সি, এখানে ডট টেক্সট এফ 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 মানে সাদা। মানে আপনি এখানে যে কোনো ক্লাস নিয়ে তো সেই ক্লাসটার মধ্যে যে স্টাইলটা দিবেন, তারপর সেই ক্লাসটা যদি আপনি এখানে ইউজ করেন, তাহলে এটা এখানে যা স্টাইলটা থাকবে সেই স্টাইলটা এখানে পেয়ে যাবে। আমরা ধরুন এখানে সাদা দিয়ে রাখলাম, তো এখানে যদি আমরা কালার হ্যাশ এফ 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 এফ, আচ্ছা এই সাদা দিলাম। তো আমরা এখন যদি চাই যে আমাদের এটার কালারটা সাদা করে ফেলবো, এখন কি করতে হবে? আমরা যদি এটাকে রিফ্রেশ করি, কালার কিন্তু সাদা হবে না। এখান থেকে আমাদের যে ক্লাসটা ওইখানে ইউজ করতে হবে। এখান থেকে কপি করে নিয়ে এখানে তো আমরা ইউজ করতে যাচ্ছি। তো এখানে আপনারা যে একটা ক্লাস ইউজ করছেন, সেই ক্লাসটার পর স্পেস দিয়ে আপনি এই ক্লাসটাও ইউজ করতে পারেন। মানে এটা স্পেস দিয়ে লিখলে এটা দুইটাই আলাদা আলাদা ক্লাস হিসেবে মানে কাজ করবেন। একটা ক্লাস হিসেবে কাজ করবেন। আপনি যদি এই দুইটাকে একটা ক্লাস হিসেবে কাজ করতে চান, তাহলে এই যে স্পেসটা কেটে দিতে হবে, অথবা এখানে একটা লেস দেন গ্রেটার আন্ডারলাইন দিতে হবে, এভাবে দিয়ে কাজ করাতে হবে। আর যদি আলাদা আলাদা এভাবে স্পেস দিয়ে লেখেন, তাহলে এই দুইটাকে ওরা দুইটা ক্লাস ধরে নেবে, মানে দুইটা ক্লাস হিসেবে ধরতে হবে। এখানে আমরা গ্রিনের জন্য ব্যাকগ্রাউন্ড নিলাম, অথবা এখানে আমরা বিজি গ্রিনও দিতে পারি, যেমন বিজি মানে ব্যাকগ্রাউন্ড গ্রিন। তো আমরা এখানে বিজি দিয়ে দিই। তো বিজি গ্রিন দিয়ে আমরা কি করলাম, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। তারপর টেক্সট এফ এফ দিয়ে, এফ এফ হচ্ছে গিয়ে সাদা কালার, তো টেক্সট এফ এফ দিয়ে আমরা কালার সাদা করলাম। যেমন এই যে টেক্সট এফ এফ এর মধ্যে এখানে সাদা কালার দেওয়া আছে, বিজি গ্রিনের মধ্যে ব্যাকগ্রাউন্ড গ্রিন কালার দেওয়া আছে। এখানে এটা অটোমেটিকভাবে এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা যদি চাই যে এরপরটাতে আমরা যদি চাই যে এখানে স্টাইল ইউজ করবো, আপনি এখানে ইউজ করতে পারেন, সমস্যা নেই। এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করবেন। তবে এখানে ইউজ করাই ভালো। আমি সবভাবে দেখাইতেছি যাতে আপনাদের এটা মনে থাকে। তারপরটাতে কালার কি আছে? তারপরটাতে আছে অরেঞ্জ কালার আছে। তো আমরা এখানে আরেকটা ক্লাস নিই অরেঞ্জ নামে, ক্লাস বিজি অরেঞ্জ। তো এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমরা। এখানে ব্যাকগ্রাউন্ড লিখলেও হবে, ব্যাকগ্রাউন্ড কালার না লিখলেও কাজ করবে। তারপর এখানে শেষ করে দিতে হবে। তারপর এটাকে সেভ করে আমরা এখানে যে অরেঞ্জ নামে যে বিজি অরেঞ্জ নামে যে ক্লাসটা নিচ্ছি, সেটা যেটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে যাচ্ছি, এটা এখানে দুইটা আছে। তো আমরা দুইটার যে কোনো একটার মধ্যে ক্লাসটা ইউজ করে দিলেই হবে। বিজি অরেঞ্জ দিয়ে দিলাম। তো এখন আমরা রিফ্রেশ করে দেখি, এখন এটার ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ হয়ে গেছে। তো আমরা তারপরটাতে অরেঞ্জ দেব। তো আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন, অথবা আপনি গ্রিনও দিতে পারেন। যেমন আমরা এখানে চাইলে বিজি গ্রিন দিলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড গ্রিন পেয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন আমাদের ক্লাস নিয়ে কাজ করার সুবিধাটা কি। আচ্ছা, তো আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। আশা করি এগুলো বুঝতে পারছেন, এগুলো একদম বেসিক লেভেলের কাজ। আচ্ছা, এখানে RGB কালার দেখানো হয়েছে। RGB কালার কি? আপনি RGB কালার এখান থেকে চাইলে ইউজ করতে পারেন। RGB কালার হচ্ছে কি আপনার আর দিয়ে হচ্ছে গিয়ে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার দিয়ে পৃথিবীর সব কালার তৈরি করা হয়। তো আপনি চাইলে এভাবে ব্যাকগ্রাউন্ড কালার এভাবে আপনি হেক্স কোড বাদে, যে এটাকে হেক্স কোড বলা হয়, তারপর এটার নাম বলা হয়, আপনি হেক্স কোড বাদ দিয়ে আপনি চাইলে এটার কালার আপনি নিজের ইচ্ছে মতো দিতে পারেন। এই রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালার দিয়ে আপনি নিজের ইচ্ছে মতো তৈরি করে কালার দিতে পারেন। তো ধরুন আমরা এখানে আমরা আরেকটা ক্লাস নিলাম, ক্লাসের নাম দিই RGB কালার, অথবা আপনার ইচ্ছে মতো আপনি একটা নাম দিয়ে নেবেন। তারপর এখানে আপনি কালারটা তৈরি করবেন। তো আমরা কালারটা এখানে তৈরি করে দিই। যেমন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম RGB,
মানে রেড গ্রিন ব্লু RGB দিয়ে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তার ভিতরে আমরা আমাদের যে কালারের কোডগুলো সেগুলো দিয়ে দেব। তো এখান থেকে দেখুন কন্ট্রোল করার সিস্টেম আছে। 255 পর্যন্ত এখানে আমরা রেড ইউজ করতে পারি, মানে রেড যেটা আর সেটা 255 পর্যন্ত, আর গ্রিনটা যদি 0 থাকে তাহলে এটা কোনো কাজ করবে না, ব্লুও 0 থাকবে কোনো কাজ করবে না, মানে এটা শুধু লালই দেখাবে। আপনি চাইলে এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন। দেখুন এখানে যদি আস্তে আস্তে এটা বাড়ান তাহলে এটার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনি চাইলে অনেক রকমের কালার করতে পারেন এটা দিয়ে। আমরা এখানে ধরুন আজকে একটি কালার তৈরি করি, যেমন আমরা লাল কালার দিলাম ধরুন 200, তারপর আমরা গ্রিন দিলাম 20, তারপর ব্লু দিলাম 150। এখন আমরা কালারটা একটু চেক করে দেখি। আমরা আমাদের যে একদম লাস্ট যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাতে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেখি কী অবস্থা। এই যে এখানে গ্রিন দেওয়া আছে, আমরা গ্রিনটা চেঞ্জ করে RGB কালারটা দিয়ে দেখি। দেখুন RGB কালার এটা তৈরি হয়েছে। আমরা এই যে এখানে কি দিছি 200, তো আমরা এখানে চেক করে দেখি আসলে কি কালারটা কিনা 200। এখানে এই যে দেখুন এটা নাড়ালে কিন্তু এদিক দিয়ে চেঞ্জ হচ্ছে, তো এটাকে আমরা 200 করি এখান থেকে। আচ্ছা 200 হয়ে গেছে ধরে নিন। তারপর 20, 150। দেখুন এটার মতোই কিন্তু মোটামুটি একটা কালার হয়ে গেছে। তো আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে এভাবে মিক্স করে বানিয়ে নিতে পারেন। বানিয়ে নিয়ে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড সেখানে RGB দিয়ে আপনারা কালারটা ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন এটা। তো তারপর এখানে আছে আবার এটা RGB কালার। আপনি চাইলে এইভাবে RGB কালারগুলো দিয়ে মিক্স করে করতে পারেন। মানে আপনি যদি গ্রিন ইউজ করতে চান তাহলে আর 0 রাখবেন, B 0 রাখবেন, আর মাঝখানে 255 দিয়ে দেবেন। মানে 255 পর্যন্ত হচ্ছে কি সর্বোচ্চ কালার, আর তার নিচে হচ্ছে কি 0। তো এগুলো নিয়ে আপনারা একটু দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। এখানে CSS এর ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখানো আছে। এখানে ব্যাকগ্রাউন্ডের কী প্রপার্টিগুলো ইউজ করা যায় এখানে বলা আছে যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা যাবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা যাবে, ব্যাকগ্রাউন্ড রিপিট ইউজ করা যাবে, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ইউজ করা যাবে, ব্যাকগ্রাউন্ড পজিশন ইউজ করা যাবে। তো সেগুলো নিয়ে আমরা দেখব। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে অলরেডি দেখে ফেলেছি। তো এগুলো তারপর কি আছে দেখি। তারপর আছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আপনি যদি চান যে এখানে সবগুলো তো কোনো ডিবের মধ্যে নেওয়া নেয়, আমরা কিন্তু বলেছিলাম আগে যে কোনো একটা কিছু যদি আপনি করতে চান, মানে কোনো কিছু লিখতে চান, তাহলে একটা ডিবের মধ্যে সবসময় নিয়ে নেবেন। তো আমরা এটাকে Ctrl+X দিয়ে কেটে এটাকে একটা ডিবের মধ্যে নিই, DIB ডিব। তো ডিবটার মধ্যে নিয়ে তারপর ডিবটাকে শেষ করে তার ভিতরে আমরা লিখি এগুলো। মানে লিখলে একটা সৌন্দর্য থাকবে এবং গুছানো থাকবে। সবসময় গুছিয়ে কাজ করার চেষ্টা করবেন এভাবে, মানে একটা ডিবের মধ্যে নিয়ে কাজ করবেন। তারপর আবার যদি নিচে কোনো সেকশন থাকে সেখানে আবার একটা ডিব নিয়ে এভাবে কাজ করবেন। অথবা এখানে ডিব না নিয়ে আপনি চাইলে CTION সেকশনও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে ডিবি ইউজ করলাম। আচ্ছা এখন আমরা যদি চাই যে আমাদের এই যে এরিয়া পুরো সবগুলো এই যে এটা একটা এরিয়া তো আমাদের, তাই না? এই পুরোটা একটা এরিয়া। তো এই পুরো এরিয়াটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি। তো কালারটা কিভাবে দেব? সরি কালার না, আমরা একটা পুরো এরিয়াতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে যাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে দেব? ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি দিতে চাই আমরা, তাহলে আমাদের এখানে একটা ক্লাস নিতে হবে, অথবা আপনি চাইলে এখানে সরাসরি এভাবে স্টাইল লিখে ইনলাইনের মাধ্যমে দিতে পারেন, অথবা ডিপকে সিলেক্ট করে দিতে পারেন। তো ডিপকে সিলেক্ট করে দিলে সমস্যা হবে কি, আপনি নিচে তো আরও অনেক ডিপ নিতে পারেন, সবগুলো ডিপে এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবে। তার কারণে আপনি এখানে একটা ক্লাস দিয়ে নেবেন। ক্লাস দিয়ে আপনি চাইলে এখানে নিতে পারেন যে টেক্সট এরিয়া, যে কোনো নাম নিতে পারেন, সমস্যা নেই। টেক্সট এরিয়া নামে একটা আমি ক্লাস নিলাম এই এরিয়ার জন্য। তো আমি এই এরিয়াতে টেক্সট এরিয়া মানে ধরতে গেলে এখন পুরাটুকু বুঝাইতেছি। তো আমরা এখন টেক্সট এরিয়াটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে আমরা ক্লাসটাকে ধরলাম। ক্লাসকে কীভাবে ধরতে হবে? ডট দিয়ে। আমরা এখানে ডট দিয়ে ক্লাসটাকে ধরলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে আমরা স্টাইল দেবো। তো স্টাইল কী দেবো? ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, অথবা আপনার ইচ্ছে মতো আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ অথবা ব্যাকগ্রাউন্ড লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে তারপর এখানে আপনি একটা ইমেজ এনে দিবেন। তো আমি একটা ইমেজ নিয়ে আসি, pixabay.com-এ গেলাম। আচ্ছা, আমরা গুগলে সার্চ করি, এখানে লোড হতে লেট করতেছে। আচ্ছা, চলে আসছে, সমস্যা নেই। আমরা এই বেবিগুলোকে নিই। আমরা মিডিয়াম কোয়ালিটি ডাউনলোড করি, সমস্যা নেই। ওকে, ডাউনলোড দিলাম। তো এখন আমরা এটাকে আমাদের যে ফোল্ডার আছে সেখানে নিয়ে ইমেজটাকে রাখি। ইন্টারনেট খুবই স্লো কাজ করতেছে আজকে। আচ্ছা, এখন আমরা ইমেজটাকে ওপেন করি। এখান থেকে ওপেন করে আমরা আমাদের যে ফোল্ডার আছে সেখানে নিয়ে রাখি। এখান থেকে এটাকে কাট করে নিই, কাট করে নিলাম। আর আমাদের যে ফোল্ডার আছে এই ফোল্ডারে নিয়ে একটা ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করি। এখানে IMG নামে একটা ফোল্ডার তৈরি করলাম। তো সেই ফোল্ডারে নিয়ে আমরা এটাকে রাখলাম। তো এটার নাম আমরা দিতে পারি IMG1 বা যে কোনো নাম দিতে পারেন আপনি। ওকে, তো আমরা এখন এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে দিতে হয় CSS দিয়ে? ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য এখানে লিখতে হয় যে URL, তারপর ফার্স্ট ব্র্যাকেট হবে, তারপর এখানে এটাকে শেষ করে তার ভিতরে আমাদের ইমেজের লোকেশনটা দিয়ে দিতে হবে। তবে লোকেশন দেওয়ার আগে এখানে কোটেশন দিয়ে নিতে হবে, সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন। এখানে কোটেশন দিয়ে আপনারা যে ইমেজের লিঙ্কটা আছে সেখানে ইমেজের লিঙ্কটা এখানে বসিয়ে দেবেন। যেমন আমি এখানে আমাদের যে ফোল্ডারের নাম আছে IMG, তারপর IMGর পরে আমরা IMG1.jpg নামে একটা ইমেজ রেখেছি IMG ফোল্ডারের মধ্যে। তো আমরা এটাকে দেখিয়ে দিলাম। এখন একটু রিফ্রেশ করে দেখি আসে কিনা। দেখুন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজটা চলে আসছে। তো আশা করি এটা বুঝতে পারছেন এটা কিভাবে করা হয়েছে। তো আপনি যদি আরেকটা জিনিস এখানে, সেটা হচ্ছে কি, আপনার ইমেজটা যদি এখানে কোনো ফোল্ডারে না থাকে, তার আগের একটা ফোল্ডারে থাকে, তখন এটাকে কীভাবে লিঙ্ক করাবেন? মানে এই যে এই ফোল্ডার এখানে আছে, এটার ভিতরে আছে। তো এটা যদি এখানে না থাকে, আগের ফোল্ডারে থাকে, এই যে আগের ফোল্ডারে থাকে, তাহলে এটাকে কীভাবে কাজ করাবেন? তাহলে এখানে আপনার কী করতে হবে সেটা হচ্ছে কি, ডট ডট দিয়ে এক ঘর বেরিয়ে আসতে হবে। মানে ডট ডট দিয়ে আপনি ব্যাক হয়ে আসলেন, মানে ব্যাক করে এই ফোল্ডার, ডট ডট দিয়ে আপনি ব্যাক করে এই ফোল্ডারে আসলেন, তারপর স্ল্যাশ দিয়ে তারপর এই ইমেজটাকে ধরিয়ে দিতে হবে। যেমন ডট ডট স্ল্যাশ, তারপরে এখানে সেভ করে আমরা চেক করতে পারি। তারপর কাজ করতেছে না, তো আমাদের এখানে হয়তো বা ডবল স্ল্যাশ দিতে হবে। আচ্ছা, ডবল স্ল্যাশ দেওয়ার পরও কাজ করতেছে না, আমরা একটু এখান থেকে দেখে নিই। এখানে মেবি একটা ডট হবে। ও সরি, আমাদের এখানে
এই যে আইএমজি যে ফোল্ডারের নামটা ছিল, এখানে তো কোনো আইএমজি ফোল্ডার নেই, রুট ফোল্ডারের মধ্যে দেওয়া আছে। তো আমাদের এখানে আবার আমরা আমাদের আগের মতো করে দিই, এখানে ডট ডট স্ল্যাশ স্ল্যাশ। এই যে দেখুন এখন ইমেজটা পেয়ে গেছে। এখানে আমরা ডট ডট স্ল্যাশ স্ল্যাশ দিয়ে বের হয়ে আসছি, মানে এই ফোল্ডার থেকে ডট ডট এবং স্ল্যাশ দিয়ে এখান থেকে বের হয়ে আসছি এই ফোল্ডারে। তারপর এই ফোল্ডারে এসে এই ফোল্ডারে আমাদের ইমেজের লোকেশনটা এখানে বসিয়ে দিছি জাস্ট, মানে এইটুকু দিয়ে আমরা আমাদের যে লোকেশন আছে মেইন ডিরেক্টরি সেখান থেকে আমরা বের হয়ে আগের ফোল্ডারে ব্যাক করে চলে আসছি। তারপর ব্যাক করে এসে আমাদের ইমেজের নামটা দিয়ে দিছি। তো আমাদের যদি এটা এখানে না থাকতো আমাদের কি করতে হতো, আমাদের যদি এটা আমাদের যে ফোল্ডার আছে এই ফোল্ডারে যদি থাকতো তাহলে আমাদের কি করতে হতো, এখানে ডট ডটের বদলে আমাদের কি করতে হতো, আমাদের যে আইএমজি নামে ফোল্ডারটা আছে তারপর একটা স্ল্যাশ দিতে হতো, স্ল্যাশ দিয়ে ইমেজের নামটা দিতে হতো। তো আমরা এটা উল্টাটা করছি, মানে ডট ডট দিয়ে ব্যাক করে এসে আগের ফোল্ডারের জায়গাটা ধরিয়ে দিছি। এখনও দেখুন সেম কাজ করতেছে। আশা করি ইমেজ নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না, আর যদি কোনো সমস্যা থাকে আমাদের জানাবেন। আচ্ছা, এখানে আপনি জি তারপর জিআইএফ তারপর জেপিজি আপনি যে কোনো ফরম্যাটে ইমেজ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি চান যে পুরো বডিতে ইউজ করবেন ব্যাকগ্রাউন্ড পুরো বডিতে, তো আপনি চাইলে বডিতেও ইউজ করতে পারেন। যেমন এখানে এটা কেটে দিয়ে আপনি বডি লিখে দিলেই হয়ে যাবে, মানে এই যে আমাদের এই বডি আছে পুরো বডিতে কাজ করবে। বডিতে দিয়ে দিলাম, দেখুন পুরো বডিতে কাজ করতেছে। আমরা বডিতে দিতে যাচ্ছি না, আমরা আমাদের শুধু এরিয়াটাতে দিতে যাচ্ছি। আচ্ছা, এরিয়াতে দেওয়া হয়েছে। তারপর কি আছে দেখি, তারপর আছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট পজিশন নো রিপিট, মানে আমাদের এটা দেখুন যদি আমরা এখন আমাদের যে এখানে আমরা বডি দিয়েছিলাম, এখন আবার বডি দিয়ে দিচ্ছি একটু। দেখুন বডি দেওয়াতে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ইমেজ কিন্তু একটা দিছি আমরা, এখানে কিন্তু অনেকগুলো ইমেজ চলে আসছে। তো আমরা এখানে অনেকগুলো ইমেজ দিতে যাচ্ছি না, একটা ইমেজ দেবো। তো একটা ইমেজ দেওয়ার জন্য আমাদের এখানে কি করতে হবে, আমরা এখানে দিতে পারি যে এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, এটাকে রিপিট বলা হয়, মানে একটা দুইটা তিনটা চারটা এটা কিন্তু রিপিট হয়ে অনেকগুলো হয়ে গেছে। তো আমরা এখানে রিপিট নো করে দিতে পারি, মানে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। আমরা এখানে লিখে দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড রিপিট এখানে এরকম আসছে, এখানে ডি দেওয়া হয়নি তার কারণে ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, মানে এটা কোনো রিপিট করবে না। দেখুন এখন এটা কোনো রিপিট করতেছে না, মানে এইটুকুর মধ্যেই আছে। তারপর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দিয়ে আমরা এটাকে ফিক্স করতে পারবো, ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে আমরা এটাকে ফুল স্ক্রিন করতে পারবো। এটা আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। যেমন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রাইট এবং টপ, মানে ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা দিয়ে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড পজিশন কোন দিকে থাকবে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিতে পারি বিএসিকে ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট টপ, মানে রাইটে থাকবে টপে থাকবে। এখন দেখি আমাদের এটা কোন অবস্থায় যায়। এই যে দেখুন রাইট সাইডে আছে এবং উপরের দিকে আছে। আপনি চাইলে এটাকে রাইট বটম করতে পারবেন, মানে বটম হচ্ছে কি নিচের দিকে থাকবে। আমরা এখানে এখানে ঠিক মতো কাজ করতেছে না। এখানে আমরা যদি বটম রাইট ইউজ করি তাহলে দেখি কি হয়। তাহলেও সেম কাজ করতেছে। আচ্ছা, এটা একটু পর দেখতেছি আমরা। এখানে টপ লেফট দিলাম, টপ লেফট দেওয়াতে আমাদের এটা টপে লেফটে আছে। আমাদের এটা আসলে হাইট দেওয়া নেই, তার কারণে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। আচ্ছা, সমস্যা নেই। তো এটা দিয়ে কী কাজ করে আশা করি বুঝতে পারছেন, মানে ব্যাকগ্রাউন্ড পজিশন কোন দিকে থাকবে, রাইটে টপে থাকবে না রাইটে বটমে থাকবে, এটা বোঝানো হয়েছে। তারপর এখানে আছে পজিশন ফিক্সের কাজ হচ্ছে কি আপনার এটা স্ক্রল করলে নাড়াচাড়া করবে না, এটা আপনার ফিক্স থাকবে। তো এটা নিয়ে আমরা পরে দেখব।
এটা এখন বোঝা যাবে না, এটা স্ক্রলের কোনো এখানে আর বেশি কোনো কন্টেন্ট নাই, তো এখন এটা দিলেও বোঝা যাবে না। তো এখানে আছে শর্ট হ্যান্ড প্রপার্টি। শর্ট হ্যান্ড প্রপার্টি কি, আপনি চাইলে এটাকে শর্টভাবে ইউজ করতে পারেন, এভাবে বারবার এখানে না ইউজ করে এখানে আপনি চাইলে এটাকে এখান থেকে কপি করে কীভাবে ইউজ করছে ওরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের পর নো রিপিট জাস্ট দিয়ে দিচ্ছে, মানে এখানে আপনি চাইলে এভাবে নো রিপিট দিয়ে দিতে পারেন, তারপর স্পেস দিয়ে আবার এখানে ওদের মতো রাইট টপ অথবা লেফট টপ আপনি দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আমি একটা করে দেখালাম, আপনারা বাকিগুলো করে নেবেন, সমস্যা নাই। নো রিপিট এভাবে এখানে আপনি চাইলে ফার্স্ট ব্র্যাকেটের পর স্পেস দিয়ে লিখে দিতে পারেন, অথবা স্পেস না দিয়েও লিখলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কি শর্ট লাইন বলা হয় এটাকে, শর্টভাবে করা। তো আপনি এভাবেও করতে পারেন, অথবা শর্টভাবে এক লাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যে ইয়ের মধ্যে ইউজ করবেন সেটার মধ্যে শর্টভাবে এখানে ফার্স্ট ব্র্যাকেটের পরে দিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট ক্লাসে আমরা বর্ডার মার্জিন এগুলো নিয়ে দেখব। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।